রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনের অংশে নিয়ন্ত্রণ নিল ইসরায়েলি বাহিনী। ট্রাঙ্ক বহর নিয়ে স্থল অভিযানের প্রস্তুতি। রাতভর বিমান হামলায় নিহত 12। হামাস রাজি হলেও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে টালবাহানা ইসরায়েলের। পূরণ হয়নি তাদের শর্ত। কায়রোর পাঠাবে নতুন প্রতিনিধি দল। হতাশ গাজাবাসী। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে 12 রাজ্যে ভোট বিচ্ছিন্ন, সহিংসতা ও অনিয়মের অভিযোগ। আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদী। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল কলি। রাফা ক্রসিং এর ফিলিস্তিন অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েলি বাহিনী। মোতায়েন করেছে ট্যাঙ্ক। শঙ্কা যে কোনো সময় শুরু হবে স্থল অভিযান। আশ্রয় নেওয়া বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেল আবিব। তবে রাফা ছেড়ে কোথাও কিভাবে যাবে জানে না বাস্তুচ্যুতরা। দিশেহারা পরিস্থিতিতে আশ্রিত 15 লাখ মানুষ। মিশর গাজার সীমান্ত ক্রসিং থেকে রাফার 200 মিটার ভেতরে অবস্থান করছে ইসরায়েলি সেনারা। ট্যাঙ্ক বহর নিয়ে প্রস্তুত পদাতিক বাহিনী। রাফা ক্রসিংয়ের গাজার অংশ এখন তেল আবিবের নিয়ন্ত্রণে। স্থল অভিযান নিয়ে যে হুমকি এতদিন দিয়ে আসছে তা বোধহয় আসন্ন। রাফা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে আকাশ থেকে ফেলা হচ্ছে লিফলেট। মোবাইল বার্তায়ও একই নির্দেশনা। সরে যেতে বলা হচ্ছে খান ইউনিসের দিকে। কিন্তু কোথায় ঠাঁই হবে 15 লাখ মানুষের? একসময় আল মাওয়াসি থেকে সরতে বলেছিল, এখন সেখানে যেতে বলছে। এখনো একটি নির্দিষ্ট জায়গা পেলাম না থিতু হওয়ার মতো। আমরা ক্লান্ত, শ্রান্ত। গাজা সিটি, খান ইউনুস, এরপর রাফা। গাজা সিটি, খান ইউনুস এখন ভূতের নগরী। আমাদের বেঁচে থাকার কোনো জায়গা নেই। ইসরায়েলি প্রশাসনের দাবি, উপকূলীয় আল মাওয়াসির দিকে ফিল্ড হাসপাতাল, তাঁবুর ব্যবস্থা করা হয়েছে গাজাবাসীর জন্য। তবে ইহুদি প্রশাসনের আশ্বাসে আস্থা নেই ঘরপোড়া মানুষগুলোর। এখন রাফা খালি করতে বলছে। কোথায় যাব? খান ইউনিস ধ্বংস হয়ে গেছে। কিছু বাকি আছে? আমাদের জীবন, আবাস সব ধ্বংস করেছে। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। খান ইউনিসের আল মাওয়াসিতে যেতে বলেছে। কিভাবে যাব? সেখানে কি সত্যি তাঁবু আছে? নিরাপদ জায়গা আছে? নেই। পানি পাওয়া যাবে? খাবার, গ্যাস? বৃষ্টিতে, গরমে টিকে থাকতে পারবো তাঁবুতে? বরাবরের মতোই উৎকণ্ঠায় মানবাধিকার কর্মীরা বলছেন, রাফায় স্থল অভিযানের পরিণতি হবে মহা বিপর্যয়কর। যখন গাজাবাসীর যাওয়ার মতো নিরাপদ কোনো স্থান নেই, তখন রাফায় বড় ধরনের অভিযান হবে মহা বিপর্যয়কর। যেসব জায়গায় তাদের সরে যেতে বলা হচ্ছে, সেসব স্থানে জীবন ধারণের ন্যূনতম সুবিধা নেই। আগ্রাসন শুরুর পর থেকে গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণের কেন্দ্র রাফা ক্রসিং। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেয়া, সাংবাদিক বা স্বেচ্ছাসেবীদের প্রবেশের পথও এটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলেও রাফায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলা। রাতভর বোমা বর্ষণে প্রাণ গেছে 12 জনের। এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিন গণমাধ্যম ওয়াফা নিউজ। তাদের সম্প্রচারিত খবর অনুসারে সোমবার রাতে তাল আল সুলতান এলাকায় চালানো হয় বিমান হামলা। একটি বসত বাড়ির ওপর বোমা বর্ষণ করা হলে প্রাণ যায় 5 বাসিন্দার। আহত হন অনেকে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে প্রাণহানি। একই রাতে রাফার পশ্চিমাঞ্চলে ছোড়া হয় মিসাইল। তাতে শিশুসহ মৃত্যু হয় একই পরিবারের 3 সদস্যের। এদিকে আল নাইয়া এলাকায় চালানো অভিযানে প্রাণ গেছে 4 ফিলিস্তিনের। বহু দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিলেও নতুন অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেছে ইসরায়েল। এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত পূরণ হয়নি। আলোচনা এগিয়ে নিতে কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। নতুন এই টানাপোড়েনে হতাশ গাজাবাসী। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের রাজি হওয়ার খবরে আশায় বুক বেঁধেছিল অসহায় গাজাবাসী, মাতে আনন্দ উল্লাসেও।
তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সে আনন্দ উদযাপন, কারণ কানে পৌঁছেছে ইসরায়েলের আপত্তির খবরও। আবারও তৈরি হলো অনিশ্চয়তা, হতাশা। আশা করছিলাম যুদ্ধবিরতি হবে, ফিরবো নিজ বাড়িতে, কিন্তু আবার শুনছি ইসরায়েলিরা যুদ্ধ বন্ধ করবে না। কত প্রাণ গেলে তারা থামবে আল্লাহ জানেন। হামাসের সিদ্ধান্তে খুশি হয়েছিলাম, তবে নিমেষেই উবে গেল সেই আনন্দ, কারণ ইসরায়েল এবার রাফায় স্থলাভিযান চালানোর ঘোষণা দিয়েছে। আগ্রাসন চালিয়ে যেতে নানা অজুহাত দাঁড় করাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। দাবি, প্রস্তাবে উপেক্ষা করা হয়েছে ইসরায়েলি শর্ত। জানানো হয় আলোচনা এগিয়ে নিতে কায়রোয় পাঠানো হবে নতুন প্রতিনিধি দল। ইসরায়েলের দাবি দেওয়া একেবারেই উপেক্ষিত। যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আলোচনা আরও ফলপ্রসূ করতে মিশর যাবে নতুন প্রতিনিধি দল। দুপক্ষ ঐক্যমতে পৌঁছালে এবারের যুদ্ধবিরতি কার্যকর হবে 3 ধাপে। প্রত্যেক ধাপে 42 দিন করে বন্ধ থাকবে যুদ্ধ। প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে মুক্ত হবেন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরাও। তবে প্রকাশ করা হয়নি প্রকৃত সংখ্যা। বিরতির দ্বিতীয় ধাপে গাজা থেকে পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। সে সময়ও দুপক্ষ বিনিময় করবে বন্দী আর জিম্মি। তৃতীয় ধাপে যুদ্ধে নিহতদের পরিচয় শনাক্তের পর ফেরত দেওয়া হবে দেহাবশেষ। শুরু হবে উপত্যকার সংস্কার কাজ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে দেশ বিদেশের কোনো চাপকেই পাত্তা দিল না ইসরায়েল। ইউরোপ আমেরিকার বিক্ষোভ তো হচ্ছেই, পশ্চিমা নেতাদেরকেও অনেকেই এখন ইসরায়েলকে থামতে বলছে। জিম্মি উদ্ধারে ব্যর্থতায় নিজ দেশে তোপের মুখে থাকলেও সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় আগ্রাসন অব্যাহত রাখার সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু। জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজপথ। দীর্ঘদিন ধরেই হামাসের সাথে চুক্তির দাবিতে সাধারণ নাগরিকদের এমন আন্দোলন চলছে ইসরায়েল জুড়ে। তেল আবিবের আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রেও চলছে বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলন। দেশটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মার্কিন মুলুক ছাড়িয়ে এখন ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশে দেশে। পশ্চিমা মিত্রদের অনেকে অবস্থান নিয়েছে যুদ্ধবিরতির পক্ষে। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও গত মার্চে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য মানবাধিকার সংস্থাগুলোর তোপের মুখে পড়েছে ইসরায়েল। নানামুখী চাপ যখন ক্রমেই বাড়ছে, তখন হামাসের ঘাড়ে দায় চাপিয়েছিল দেশটি। এখন যখন বিবৃতি দিয়ে প্রস্তাবে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি, তখন নেতানিয়াহু সরকারই বেঁকে বসল। কয়েকদিন ধরেই খুব আশাবাদী ছিলাম, ভেবেছিলাম এবার যুদ্ধবিরতি হয়েই যাবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই হতাশ হতে হলো। রাফায় অভিযানের প্রস্তুতি হিসেবে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে ইসরায়েল, বিতরণ করছে লিফলেট। নেতানিয়াহুর এমন অনড় অবস্থানেও আশা ছাড়ছে না মধ্যস্থতাকারীরা। চলছে সমঝোতার চেষ্টা। জিম্মি মুক্তির চুক্তিতে হামাস সাড়া দিয়েছে। আমরা এই প্রতিক্রিয়ার বিষয়টি পর্যালোচনা করছি। আমাদের অংশীদারদের সাথে এই বিষয়ে আলোচনা চলছে। সকালেও প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে 30 মিনিট ফোনে কথা বলেছেন, তাই আমরা আশাবাদী। কোনো পক্ষের চাপকে যখন পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু, তখন ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ল আরেক দফা। কোন শক্তি বলে এমন কঠোর অবস্থান ইসরায়েলি প্রধানমন্ত্রীর, তা নিয়ে উঠছে প্রশ্ন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সাথে হামাসের সম্মতির প্রতি জানান সাধুবাদ। সোমবার তুর্কি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যু। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এরদোগান। হামাসের অবস্থানের জন্য ধন্যবাদ জানান তিনি। প্রত্যাশা ইসরায়েলও যুদ্ধবিরতি শর্ত মেনে নেবে। এ বিষয়ে তেল আবিবকে চাপ প্রয়োগের ওপর গুরুত্ব দেন এরদোগান। পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পশ্চিমাদের প্রতিও। হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই পদক্ষেপ ইসরায়েলকেও নিতে হবে। এ বিষয়ে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ প্রয়োগের আহ্বান জানাই পশ্চিমা দেশগুলোর প্রতি। এবার রাফায় ত্রাণ প্রবেশ আটকে দিল ইসরায়েলের বিক্ষোভকারীরা। সোমবার রাতে অধিকৃত পশ্চিম তীরে হাইওয়ে অবরোধ করে চলে আন্দোলন। স্থানীয়রা বিভিন্ন গণমাধ্যম জানায়, এ সময় গাজার উদ্দেশ্যে রওনা হওয়া একাধিক ত্রাণবাহী ট্রাককে আটকে রাখে বিক্ষোভকারীরা। ট্রাক থেকে খাদ্য এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বের করে মাটিতে ছুঁড়তে শুরু করে তারা। নষ্ট করে গাজাবাসীর জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় সব জিনিস। জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত উপত্যকায় ঢুকতে দেওয়া হবে না কোনো ত্রাণ, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। রাজধানী তেল আবিবেও ব্যাপক বিক্ষোভ
করেছে ইসরায়েলিরা। সেখানেও রাস্তা অবরোধ করে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রশাসনের দমন পীড়ন উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে অব্যাহত আছে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আন্দোলনের জেরে এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাতিল হলো সমাবর্তনের আয়োজন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলা হয় নিজ নিজ বিভাগে ছোট আকারে অনুষ্ঠিত হতে পারে সেটি, তবে পুরো বিশ্ববিদ্যালয়ের একত্রে বিশাল আকারে প্রতি বছর যে আয়োজন হয় এবার তা হবে না। গাজার প্রতি সমর্থন জানিয়ে প্রায় 3 সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়টিতে চলছে ব্যাপক প্রতিবাদ আর বিক্ষোভ। শিক্ষার্থীদের থামতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তলবে গেল কয়েকদিন ধরেই ক্যাম্পাসে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। শুধু কলম্বিয়াই নয়, আন্দোলন থামাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। আটক হয়েছে প্রায় 2500 শিক্ষক শিক্ষার্থী। তারপরেও আটক রাখা যাচ্ছে না আন্দোলন। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছাড়িয়েছে বিক্ষোভ আর প্রতিবাদ। পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিন প্রাসাদে আয়োজন করা হয় তার অভিষেক অনুষ্ঠান। ইউক্রেনে হামলার প্রতিবাদে এই আয়োজন বয়কট করেছে যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি পশ্চিমা দেশ। ছোট একটি গাড়িতে করে অনুষ্ঠান হলে যান পুতিন এবং সংবিধানে হাত রেখে শপথ নেন দেশ ও জনগণের সেবা করার। এরপর তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষের আইন প্রণেতা ও বিচারকরা। 1999 সাল থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার শাসন ক্ষমতা পুতিনের হাতে। চলমান ইউক্রেন আগ্রাসনের মধ্যে গত মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেন পুতিন এবং আর 6 বছরের জন্য পান দেশের শাসনভারও। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সবশেষ তথ্য অনুযায়ী বিকেল 3টা পর্যন্ত 50% ভোট পড়েছে। তৃতীয় দফায় ভোট হচ্ছে 12 রাজ্যের 94 আসনে। এসব আসনের বিপরীতে লড়ছেন 1351 জন প্রার্থী। আর পশ্চিমবঙ্গের 4 আসন জঙ্গিপুর, উত্তর এবং দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে চলছে ভোট। এ দফায় গুজরাটের গন্ধিনগর এলাকায় লড়ছেন হেভিওয়েট প্রার্থী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের 25টি আসনে হচ্ছে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হবে নাসুরাট আসনে এবং কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবরও পাওয়া গেছে। ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগও তুলেছেন বিজেপির কয়েকজন প্রার্থী। 7 দফা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় গেল 19 এবং 26 এপ্রিল। আহমেদাবাদের একটি ভোট কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালেই ব্যালটের মাধ্যমে তিনি রায় জানান। স্থানীয় সময় 7:30টার দিকে ভোট কেন্দ্রে যান মোদী। এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাস্তার দুপাশে ছিল সমর্থকদের ভিড়। মোদীর পক্ষে স্লোগান দেন তারা। প্রধানমন্ত্রীর ছবি এঁকে নিয়ে আসেন এক ভক্ত। আর ভোট দিতে যাওয়ার পথে তাকে অটোগ্রাফও দেন মোদী। ভোট প্রদান শেষে বের হয়ে জনগণের প্রতি ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ট্রল করে তৈরি করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাচের ভিডিও। তিনি তা দেখছেন। এক্স বা টুইটারে রিপ্লাই পোস্টও করেছেন। নির্বাচনে ভরা মৌসুমে এমন সৃজনশীলতা দেখে আনন্দ পেয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সম্প্রতি কৃষ্ণা নামের একটি আইডি থেকে পোস্ট করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি মোদীর একটি নাচ। ক্যাপশনে ভারতের প্রধানমন্ত্রীকে দ্য ডিকটেটর উল্লেখ করে লেখেন, এই ভিডিওর জন্য নিশ্চয়ই গ্রেফতার করা হবে না, যা মুহূর্তেই সাড়া ফেলে নেট দুনিয়ায়। নিজেকে নিয়ে তৈরি করা মজার এই ভিডিওটি চোখ এড়িয়ে যায়নি প্রধানমন্ত্রী মোদীরও। এদিকে তাকে নিয়ে ট্রল করা হলে অবশ্য রাগ প্রকাশ করেননি মোদী, বরং পোস্টদাতার সৃজনশীলতার প্রশংসা করেছেন তিনি। রিটুইট করেছেন ভিডিওটি, লিখেছেন আনন্দ পেয়েছেন তিনি ভিডিওটি দেখে। সম্প্রতি একই ধরনের ভিডিও তৈরি করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়েও। ওই ঘটনার পোস্টদাতাকে নোটিশ পাঠিয়েছেন পুলিশ।
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করল মিয়ানমারের অন্তত 200 জান্তা সেনা। রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর একটি ঘাঁটি দখলের পর তারা আত্মসমর্পণ করে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেনা সদস্যদের আত্মসমর্পণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আরাকান আর্মির দাবি, অন্তত 5টি ব্যাটালিয়নের সদস্য আত্মসমর্পণ করেছে। 12 দিনের লড়াই শেষে গত বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পৌঁছেছে মংডুতে বর্ডার গার্ড পুলিশ বিজিবি হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। আর অঞ্চলটির আরও কয়েকটি ঘাঁটি এবং সীমান্ত চৌকি জান্তার দখলে। বুথিরং, মোডুং এবং আন শহরে আরও কয়েকটি সেনা চৌকির দখলে লড়াই করেছে বিদ্রোহীরা। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী, স্থানীয়রা আর এলাকায় ছেড়ে পালাচ্ছে অনেকেই। পাকিস্তান নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এক মন্তব্যের জেরে এই নেতা বলেন, পাকিস্তান চুরি পড়ে বসে নেই, তার পারমাণবিক বোমা ছুড়লে তা ভারতেই পড়বে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছেন তা তার করে দেখানো উচিত। তবে তার এটাও মনে রাখা উচিত, পাকিস্তান হাতে চুরি পড়ে বসে নেই। মনে রাখতে হবে তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, পাকিস্তান পারমাণবিক বোমা ছুড়লে সেটি আমাদের উপরই পড়বে। গাজা ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতার ছবি তুলে পুলিৎজার জিতল বার্তা সংস্থা রয়টার্স। গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনকে নিয়ে রয়টার্সের কয়েকটি ছবিকে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। সোমবার ঘোষণা করা হয় সাংবাদিকতার অভিজাত এই পুরস্কার বিজয়ীদের নাম। এলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে ধারাবাহিক রিপোর্টের জন্য পুরস্কৃত হয় রয়টার্স। এছাড়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের দামি উপহার নেওয়ার বিষয়েও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার পেয়েছেন প্রোপাবলিকা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট পেয়েছে 3টি করে পুরস্কার। বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে রাশিয়ার চুরির দায়ে আটক হয়েছেন এক মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ নিশ্চিত করেছে এই তথ্য। দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনা বহরের সদস্য ছিলেন স্টাফ সার্জেন্ট গার্ড ব্ল্যাক এবং সম্প্রতি তার টেক্সাসে বদলি প্রক্রিয়া চলছে। দক্ষিণ কোরিয়ায় থাকার সময়ে রুশ এক নারীর সাথে বন্ধুত্ব হয় তার। কোনো কোনো গণমাধ্যম বলছে বান্ধবীর সাথে দেখা করতেই রাশিয়ায় গিয়েছিলেন গর্ডন। গত 2 মে ভ্লাদিস্কো শহরে আটক করা হয় তাকে এবং বান্ধবীর কাছ থেকে চুরির অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। ফৌজদারি অপরাধে বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। গার্ডন আটক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে মস্কো। বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। গার্ডনকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর। ইতিহাসে প্রথমবার অপেরা প্রদর্শিত হলো সৌদি আরবে। আর প্রথম শোতেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আয়োজনে নজর কাড়ল দেশটি। রাজধানী রিয়াদে 10 দিন ধরে চলা আয়োজনে মঞ্চস্থ হয় 10টি অপেরা। সরকারের এই আয়োজনে সাড়া দিয়ে স্থানীয়দের পাশাপাশি পারফর্ম করেন বিভিন্ন দেশের শিল্পীরা। ইউরোপের ঐতিহ্যবাহী কোনো অপেরা হাউস নয়, সৌদি আরবের কিং ফাহাদ কালচারাল সেন্টারের দৃশ্য এটি। কনসার্ট, সিনেমা, থিয়েটার শো এর পর এবার অপেরা শো প্রদর্শিত হচ্ছে দেশটিতে। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসরে করা হয়েছে আয়োজন। সৌদির প্রথম অপেরা প্রদর্শনীর বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইসলাম পূর্ব যুগের কাহিনী। আল ইয়ামামা অঞ্চলের নীল চোখের নারী জারকা পরিচিত ছিলেন ব্যতিক্রমী অন্তর্দৃষ্টির জন্য। নীল চোখের ঘুঘু হিসেবে পরিচিত ওই নারীর ঐতিহাসিক কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েই জারকা আল ইয়ামামা অপেরা নির্মাণ করেন পুরস্কারপ্রাপ্ত সৌদি লেখক সালেহ জামানান। এটি নিয়ে কাজ করার মূল কারণই হলো এটি আরবের পৌরাণিক কাহিনী আর সংস্কৃতির অংশ। অন্যদিকে গল্পে বিশাল নাটকীয় মোড় আছে। প্রতিটি যুগের সাথেই এর মিল আছে। গল্পটির সাথে মানসিকভাবে যুক্ত হয়ে গেছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এই চিত্রনাট্যে অংশ নেয় 18টি দেশের শিল্পী গোষ্ঠী। পারফর্ম করেন ব্রিটিশ অপেরা শিল্পী ডেম সারা কনলির মতো তারকারা। শিল্পীরা জানান, সৌদিতে বিশ্বমানের অপেরা নিশ্চিতে বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তারা। স্পষ্টতই নিজ দেশে এ ধরনের আয়োজনের অংশ হতে পেরে আনন্দ বোধ করছি। বহু বছর ধরে এই প্রজেক্টের মানুষজন প্রস্তুতি নিচ্ছে। গানের প্রস্তুতি শুরু করতে চেক প্রজাতন্ত্রেও গিয়েছিলাম। আশা করছি ভবিষ্যতেও এ ধরনের প্রযোজনা দেখতে পাবো। 25 এপ্রিল থেকে শুরু হয়ে 4 মে পর্যন্ত চলে অপেরা শোটি। প্রদর্শনী হয় 10টি। পুরো বিষয়টির আয়োজন করে সৌদির সংস্কৃতি মন্ত্রণালয়ের থিয়েটার ও পারফর্মিং আর্টস কমিশন।
ভিশন 2030-এর অংশ হিসাবে ব্যাপক সাংস্কৃতিক উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। চলতি বছরের শুরুতে দেশটিতে গান গেয়ে মঞ্চ মাতান বিশ্বখ্যাত বিভিন্ন ডিজে ও মিউজিশিয়ানরা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইরিস এ পর্যন্তই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।